আসসালামু আলাইকুম এইচএসসি 24 ব্যাচ বা সেকেন্ড টাইম পরীক্ষার্থীরা। তো ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে আমাদের লুকিং ফর সেকেন্ড টাইম সিরিজের দ্বিতীয় এপিসোডে। এবং দ্বিতীয় এপিসোডে আমরা আবারও কোষ ও এর গঠন চ্যাপ্টারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা অ্যানালাইসিস করব। আমরা এপিসোড 1-এ দেখেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসা যত প্রশ্ন ছিল সেগুলো আমরা অ্যানালাইসিস করেছি। তো আমরা এইভাবে আস্তে 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 তোমাদেরকে আমরা লুকিং ফর সেকেন্ড টাইমটা খুব ভালোভাবে ইনশাআল্লাহ কমপ্লিট করে দিব, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা মেইনলি 23-24 থেকে শুরু করতে যাচ্ছি। আমরা 24-25-এর যে কোয়েশ্চেন গুলো সেগুলো আমরা আলাদা একটা এপিসোড করে দিব। এপিসোড বলতে ওগুলো আমরা লাইভ ক্লাসের মাধ্যমে নিব। ওকে, সো দেখো, তো প্রশ্নগুলো এমন ভাবে অ্যানালাইসিস করব যেটা সেকেন্ড টাইমারদের জন্য খুবই কার্যকরী হয়। খুবই কার্যকরী মানে একদম বেসিক থেকে তুমি অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার হতে পারো। দেখো, প্রথম কোয়েশ্চেনটা আমাদের যেটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23-24-এ আসা একটা প্রশ্ন। একটি সম্পূর্ণ বিকশিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কয়টি স্তর পাওয়া যায়? কোষ প্রাচীরের কয়টি স্তর তুমি পাবা? এখন আমরা যদি কোষ প্রাচীরের স্তরগুলোকে দেখতে যাই তাহলে কোষ প্রাচীরে মেইনলি আমরা স্তর পাবো কয়টি জানো? 3টি স্তর পাবো। কয়টি স্তর? 3টি স্তর আমরা মেইনলি পেয়ে থাকি। তাহলে কি কি স্তরগুলো আমরা পাবো? প্রথমেই পাবো যেটা সেটা হচ্ছে গিয়ে ভাইয়া মধ্য পর্দা। মধ্য পর্দা, আচ্ছা। তারপর যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে কি আমাদের প্রাইমারি পর্দা বা প্রাইমারি প্রাচীর বা প্রাথমিকও বলতে পারি আমরা, প্রাইমারি। তারপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি সেকেন্ডারি। তবে কোথাও কোথাও হচ্ছে কি তোমার টারশিয়ারি প্রাচীরটাও দেখা যায়, কিন্তু এটা রেয়ার, খুবই রেয়ার। সো আমরা মেইনলি হচ্ছে কি আমরা এখানে 3টাকে কাউন্ট করবো, 1, 2 এবং 3। ওকে, চলো আমরা এইগুলো একটু বিস্তারিত জেনে নিই। ওকে, এখন কথা হচ্ছে এই মধ্যপর্দার সূচনাটা কোথায় হচ্ছে? মধ্যপর্দার সূচনা হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে। এটা একটু মনে রাখবা, টেলোফেজে। আচ্ছা, তারপরে এই মধ্যপর্দার গঠন কি? এটা গঠনটা যদি আমরা দেখে নেই তাহলে আমরা পাবো হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। প্রথমে পাবো হচ্ছে কি আমরা ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্ট জিনিসটা কোত্থেকে আসতেছে জানো? এইটা আসতেছে তোমার কি সাইটোপ্লাজম থেকে। সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন। গলগি বডি এটা কোত্থেকে আসতেছে? তোমার গলগি বডি থেকে আসতেছে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এখানে পেকটিনের পরিমাণটা বা পেকটিক অ্যাসিডটা বেশি পরিমাণে থাকে, যে জন্য মধ্যপর্দাটা অনেকটা কি তোমার জেলির মতো। এটা কিসের মতো? জেলির মতো অনেকটা। বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে আমাদের মধ্যপর্দা মোটামুটি এখানে ক্লিয়ার। এখনো সব প্রাইমারি প্রাচীর বা প্রাথমিক প্রাচীর। তো আমরা যদি প্রাথমিক প্রাচীরের গঠনটা দেখি তাহলে এখানে পাবো হচ্ছে আমরা প্রথমত পাবো কি সেলুলোজ, তারপর পাবো হচ্ছে আমরা হেমিসেলুলোজ এবং ফাইনালি পাবো হচ্ছে আমরা কি গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন পাবো। আচ্ছা, এইটা গেল। আরেকটা জিনিস মনে রাখবা, এই প্রাইমারি প্রাচীরের পুরুত্ব, এইটা একটু মনে রাখবা যে প্রাইমারি প্রাচীরের পুরুত্ব হচ্ছে তোমার সাধারণত 1 থেকে 3 মাইক্রোমিটার। পুরুত্বগুলো একটু জেনে নিবা। তারপর সেকেন্ডারি প্রাচীরে যদি আমরা আসি তাহলে মনে রাখবো সেকেন্ডারি প্রাচীরে যদি গঠনটা আমরা দেখতে যাই তাহলে আমরা এখানে পাবো কি, এক পাবো হচ্ছে আমরা সেলুলোজ, আরেক পাবো হচ্ছে আমরা লিগনিন। সেলুলোজ পাবো এবং কি আমরা লিগনিন পাবো। এইটার পুরুত্বটা যদি আমরা দেখতে যাই তাহলে এইটার পুরুত্ব সব থেকে বেশি 5 থেকে 10 মাইক্রোমিটার। কেননা এইটা হচ্ছে তোমার কি 3টা স্তর বিশিষ্ট। যেহেতু সেকেন্ডারি প্রাচীরটা 3 স্তর বিশিষ্ট এই জন্য কি এটার পুরুত্বটা 5 থেকে 10 মাইক্রোমিটার হতে পারে। এখন বলতে পারো ভাইয়া এত কিছু কেন পড়াচ্ছেন? দেখো, সিরিজটা কাদের জন্য তৈরি? শুধুমাত্র সেকেন্ড টাইমারদেরকে ডেডিকেটেড করে তৈরি। তো তুমি সেকেন্ড টাইমার, তোমার সময় আছে অনেক। সো আমি চাই তুমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শিখে রাখো। আমাদের যে সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ ব্যাচ আছে ওটা তো একদম প্রত্যেকটা টপিক আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত শিখিয়ে রাখবো, যাতে করে যেহেতু এখন কোশ্চেন প্যাটার্ন গুলো আসলে 24-25 সেশন থেকে যদি আমরা চিন্তা করি যে কোশ্চেন প্যাটার্ন আসলে আন্দাজ করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। এক এক ভার্সিটি এক এক রকমের প্যাটার্ন চেঞ্জ করে নিয়ে আসতেছে। সো তোমার কখন কোন কোশ্চেন আসে তুমি নিজেও জানো না। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি তুমি A to Z সবকিছু ক্লিয়ার থাকাটা তোমার জন্য উচিত। এইভাবে আমরা সেকেন্ড টাইম ব্যাচে কিন্তু আমরা পড়াবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্নটার অ্যান্সারটা কি হবে ভাইয়া? এই প্রশ্নের অ্যান্সার হবে কি আমাদের 3 স্তর বিশিষ্ট। আরেকটা জিনিস মনে রাখবা, সেলুলোজ যে জিনিসটা আছে, এই সেলুলোজ হচ্ছে তোমার কি কোষ প্রাচীরের প্রধান উপাদান। এটা হচ্ছে কি প্রধান উপাদান কোষ প্রাচীরে, মনে থাকবে। কারণ এইটার পরিমাণ থাকে কত পার্সেন্ট? 40%। বুঝাইতে পারলাম? এটা হচ্ছে কি কোষ প্রাচীরের প্রধান উপাদান। আমি একটু দেখি রেকর্ডটা
ঠিক মতো হচ্ছে কিনা। এর আগের বার 4-5 মিনিট রেকর্ড হয়ে পরে দেখি যে একটু ক্লো অফ হয়ে গেছে, ফোন হিট হয়ে গেছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনে বলা আছে যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়ার নাম কি? ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়ার নাম কি? দেখো, আমরা যদি এখানে একটু দেখতে যাই, যে মনে রাখবা, আমরা একটু এখানে সিকোয়েন্সটা দেখি। মনে রাখবা হচ্ছে কি, ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হইতে পারে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হইতে পারে, আবার ডিএনএ থেকে আরএনএ বা স্পেশালি যদি আমরা বলি তাহলে কি হবে, এখানে এমআরএনএ তৈরি হইতে পারে। আবার এমআরএনএ থেকে তৈরি হইতে পারে কি, প্রোটিন, তাই না? আচ্ছা, আরেকটা কাজ হইতে পারে এখানে, সেই কাজটা কি সবাই জানো, তাই না? সেটা সবাই জানো, সবাই জানো কি কাজ? এমআরএনএ থেকে অনেক সময় কি ডিএনএ তৈরি হইতে পারে, ঠিক না? আচ্ছা, এখানে আমরা একটু আরো ডিপ জিনিসগুলো দেখবো। ডিএনএ থেকে ডিএনএ যখন হয় তখন আমরা সেটাকে বলি কি রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে কি রেপ্লিকা তৈরি হচ্ছে, তাই না? রেপ্লিকা মানে কি বুঝতেছো? মানে এটার হুবহু কপি তৈরি হচ্ছে, তার মানে কি এটাকে আমরা বলবো রেপ্লিকেশন। ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয় তখন আমরা সেটাকে বলি কি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ওকে। এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয় তখন সেটাকে আমরা বলতেছি কি ট্রান্সলেশন। ট্রান্সলেশনের সূচনা কোত্থেকে হচ্ছে তোমরা জানো? ট্রান্সলেশনের সূচনা হয় কি রাইবোজোম থেকে। আচ্ছা, এখন আসো, এমআরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হচ্ছে তখন যেটা হচ্ছে, এটাকে স্পেশাল আমরা লিখে রেখে, সেটার নাম কি রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স হচ্ছে না, বিপরীত হচ্ছে না, এই জন্য কি রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ঠিক আছে, একটু সংক্ষেপে লিখে দিলাম। এখন কথা হচ্ছে, এই রিভার্স ট্রান্সক্রিপশনের এক্সাম্পলটা না অনেক সময় চলে আসে। যদি কখনো আসে রিভার্স ট্রান্সক্রিপশনের এক্সাম্পল কি, তখন এক্সাম্পলে দিবা কি এইচআইভি। এইচআইভি কে রিভার্স ট্রান্সক্রিপশন হয়। আরেকটা জিনিস একটু তোমাকে লিখে দেই, এটা আমি কোন ইউনিভার্সিটিতে জানি আমি পেয়েছি, এখানে এই জিনিসটা আমি এক জায়গায় পাইলাম। এটা সেটা হচ্ছে, এমআরএনএ থেকে যে ডিএনএটা তৈরি হচ্ছে এটাকে আমরা ডিরেক্টলি ডিএনএ না বলে আরেকটা নাম বলতে পারি। সেটার নাম কি জানো? এখানে যেটা হচ্ছে সেটার নাম কি কমপ্লিমেন্টারি ডিএনএ। সেটার নাম কি কমপ্লিমেন্টারি ডিএনএ, ঠিক আছে? তাহলে এইখানে যে ডিএনএটা তৈরি হচ্ছে এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে, সেটার নাম কি কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ বলা হচ্ছে। অনেক সময় কি বলা হচ্ছে এটাকে সিডিএনএ। বুঝাইতে পারলাম? সো আমরা বলতে পারতেছি, দেখো আমরা এখানে কি বলতে পারতেছি, যে এমআরএনএ থেকে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে কি ট্রান্সক্রিপশন। আশা করি সরি, ওকে, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, বুঝতে পারছো এই জিনিসটা। ওকে, নেক্সট কোশ্চেনে চলো আমরা যাই। পরবর্তী কোশ্চেনে কি বলা আছে, জীবের মৌলিক গঠনগত ও কার্যগত এককের নাম কি? জীবের মৌলিক গঠনগত ও কার্যগত এককের নাম হচ্ছে কি কোষ। আচ্ছা, তো কোষ থেকে যদি আমরা পড়তে যাই, কিছু জিনিস আমরা একটু জেনে রাখি। সেটা হচ্ছে তোমার মানব দেহের, আমরা মনে রাখবো কি যে আমরা মানব দেহে, আমরা প্রথমে দেখবো কি মানব দেহে দুইটা কনফিউশন আছে তোমাদের। মানব দেহে যদি বলা হয় যে সবচেয়ে দীর্ঘতম কোষ, যদি বলা হয় কি মানব দেহে দীর্ঘতম কোষ, তাহলে নাম কি হবে? মোটর নিউরন বা স্নায়ু কোষ, যেটাই বলো নাকি মোটর নিউরন। এটা কতটুকু? 1.37 মিটার লম্বা। কিন্তু কিন্তু হচ্ছে কি, যদি বলা হয় মানব দেহের বৃহত্তম কোষ, তাহলে সেটার নাম হবে কি বলতো দেখি? ডিম্বাণু। বৃহত্তম কোষ, যেটা হচ্ছে কি 0.1 মিলিমিটার ব্যাস। এটা ব্যাস কতটুকু? 0.1 মিলিমিটার। আর যদি বলা হয় মানব দেহে ক্ষুদ্রতম কোষ, ক্ষুদ্রতম কোষের নাম হচ্ছে কি শুক্রাণু। আরেকটা যদি বলে প্রাণী জগতের বা জীবের মধ্যে সবচেয়ে বৃহত্তম কোষের নাম কি? জীবে, যে কোনো জীবের ক্ষেত্রে যদি বলে জীবে সর্ববৃহত্তম কোষ, সেটার নাম হচ্ছে কি উট পাখির ডিম। তাহলে উট পাখির ডিম তো আর মানুষের অন্তর্ভুক্ত না, তাই না? এই জন্য আমরা দুইটাই তোমাকে লিখে দিলাম, আমি দুইটাই তোমাকে লিখে দিলাম। ঠিক আছে সবাই, আমি দুইটাই তোমাকে কি এখানে লিখে দিয়েছি। তো আশা করি এই টাইপটা তোমার ভালো করে ক্লিয়ার, ক্লিয়ার না ভালো করে? আচ্ছা, কোষ আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, কখনো আদি কোষ, প্রকৃত কোষ, দেহ কোষ, জনন কোষ, তাই না? ওই ক্লাসিফিকেশন গুলো দেখবা। আদি কোষে কি থাকে কি থাকে না, আদি কোষে শুধু রাইবোজোম থাকে, আদি কোষে অপেরন থাকে, আর বাকি কিছু কিন্তু আদি কোষে থাকে না। এই জিনিসগুলো একটু দেখবা। দেহ কোষ হচ্ছে ডিপ্লয়েড, জনন কোষ হ্যাপ্লয়েড, এদের পার্থক্যের চার্টগুলো একটু দেখে নিও, বুঝছো? দেন আসো,
কোন বিজ্ঞানীকে কোষ বিদ্যার জনক বলা হয়? যেহেতু বলছে কি কোষ বিদ্যার জনক, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে এখানে? রবার্ট হুক। রবার্ট হুককে কি বলা হচ্ছে? কোষ বিদ্যার জনক। একদিকে কোষ বিদ্যার জনক, আরেকদিকে এই রবার্ট হুক হচ্ছে কি তোমার কোষের আবিষ্কারক। উনি কি কোষের আবিষ্কারক, কোষের আবিষ্কারক বা প্রথম উনি কোষ দেখেছিলেন। তো উনি যে কোষের আবিষ্কারক, সেটা উনি কোন কোষের আবিষ্কারক? মৃত কোষ দেখেছিলেন প্রথমত। ঠিক আছে। আচ্ছা, আরেকটা উপরে নাম আছে কার্ল পিস সোয়ানসন। সোয়ানসনকে বলা হচ্ছে কি আধুনিক কোষ বিদ্যার জনক। ওনাকে কি বলা হচ্ছে? আধুনিক কোষ বিদ্যার জনক। মনে থাকবে? আচ্ছা, নিচে আরো দুজন আছে, একটা কি সোয়ান, আরেকজন কি ভার্চু। তাদেরকে বলা হচ্ছে কি কোষ তত্ত্ব। এরা কি দিয়েছেন? কোষ তত্ত্ব দিয়েছেন। এইটা আমি সম্ভবত জাবি সেগমেন্টটা মানে এপিসোড 1-এ আমি এই সেম একটা কোশ্চেন আমি সলভ করেছি, আমার যতটুকু মনে আসছে। তো ওইটা পড়লে এটা এমনিতে পারবা। ওকে, দেন আসো। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলে তরল অংশ কোনটি? আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেলে তরল অংশ তো অবশ্যই কি হবে? লিপিড হবে। আচ্ছা, লিপিড হবে, অবশ্যই কি হবে? লিপিড হবে। ফ্লুইড মোজাইক মডেলে কি থাকে? তোমার প্রোটিন থাকে। বিশেষ করে আমরা একটু প্রোটিনটাকে একটু আমরা জেনে নিচ্ছি এখানে। ফ্লুইড মোজাইক মডেলে প্রোটিনটা একটু ইম্পর্টেন্ট। প্রোটিন কয় প্রকার এখানে? টোটাল 3 প্রকারের প্রোটিন থাকে। একটা হচ্ছে তোমার কি পেরিফেরাল, একটা হচ্ছে কি পেরিফেরাল। এই পেরিফেরাল প্রোটিনটা হচ্ছে কি তোমার দুইটা স্তর থাকে না? পুরা 2 স্তরেই থাকবে। এটা কয় স্তরে থাকবে? এটা 2 স্তরের জুড়েই থাকবে, পুরা 2 স্তর জুড়ে। আচ্ছা, এরপর আসে কি ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল এটা কি পেরিফেরালের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এটা কি পেরিফেরালের ফাঁকে ফাঁকে অবস্থান করে। আরেকটা হচ্ছে তোমার কি লিপিড সম্পৃক্ত। এটা কি বাইরের দিকে অবস্থান করে। লিপিড যে কোনো একটা স্তরের বাইরের দিকে অবস্থান করছে। 3 প্রকারের প্রোটিন পাওয়া যায়। বুঝাইতে পারলাম? লিপিডের মধ্যে কি থাকতে পারে? আবার লিপিডের মধ্যে একটা পার্ট হচ্ছে কোলেস্টেরল থাকে, কিন্তু বুঝাইতে পারলাম? দানার মতো কোলেস্টেরল গুলো থাকবে। আচ্ছা, এটা গেল। পরে আসো, কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে পর্দা থাকে না? আচ্ছা, সো পর্দা থাকে না, এই কোশ্চেনটা আসলে চোখ বন্ধ করে আনসার দিবা কি রাইবোজোম। রাইবোজোমে কোনো পর্দা থাকে না। এখন আসো বাকিদের ক্ষেত্রে দেখি। ক্লোরোপ্লাস্ট কয় স্তরই পর্দা থাকবে? 2 স্তর। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় স্তর? 1 স্তর। মাইটোকন্ড্রিয়া কয় স্তর? 2 স্তর, তাই না? আচ্ছা, তারপর আসো লাইসোজোম আছে। তারপর কি আছে তোমার? লাইসোজোম। লাইসোজোমটা একটু মনে রাখবা। লাইসোজোমে কয় স্তর থাকবে? 1 স্তর বিশিষ্ট পর্দা থাকবে। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট জিনিসটা কি? ক্লোরোপ্লাস্টের কি তোমার এটা বর্ণ কি সবুজ বর্ণের হয়। ক্লোরোপ্লাস্টকে কি বলা হচ্ছে? কার্বোহাইড্রেট বা শর্করা তৈরির কারখানা বলা হয় মেইনলি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস। আচ্ছা, রাইবোজোম বা মাইটোকন্ড্রিয়াকে এখানে এটিপি সিনথেসিস হয়, এখানে তোমার ক্রেবস চক্র হচ্ছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে, তাই না? আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে একটা কোষের তোমার 20 ভাগের প্রায় 20% জায়গা দখল করে রাখে। তারপর রাইবোজোম, রাইবোজোমের ক্ষেত্রে যেটা মনে রাখবা, এটা কি সার্বজনীন অঙ্গাণু। এটা কি প্রোটিন সংশ্লেষণ করে বা প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে মনে রাখবা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে রাইবোজোমকে ধারণ করে। বুঝছো? তো এই জন্য কি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও কিন্তু প্রোটিন সংশ্লেষণ করে থাকে। আর লাইসোজোম কি আত্মঘাতী থলিকা বা অটোফেগি করে থাকে। ঠিক আছে, তো মোটামুটি এই জিনিসগুলো একটু জানলে আমাদের এই অঙ্গাণুগুলো হয়ে যাচ্ছে। উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে কোনটিকে? আচ্ছা, যদি শর্করা তৈরির কারখানা বলা হয় তখন হবে কোনটা? সেই যে বলছিলাম ক্লোরোপ্লাস্ট। আর যদি বলা হয় কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, তখন হবে কি গলগি বডি। সো এই গলগি বডি থেকে আমি যদিও আগের লেকচার আমি এপিসোড 1-এ এটা এক্সপ্লেন করেছি, তো গলগি বডি থেকে মনে রাখবা এই গলগি বডিকে কি বলা হচ্ছে? কোষের ট্রাফিক পুলিশ বলা হচ্ছে। কোষের ট্রাফিক পুলিশ। আচ্ছা, তারপর মনে রাখবা এই গলগি বডি কে দেখেন সর্বপ্রথম? ক্যামেলু গলগি। এটা সর্বপ্রথম কে খেয়াল করেছেন? ক্যামেলু গলগি। আরো মনে রাখবা এই গলগি বডি থেকে এটার অপর নাম, এটার অপর নামগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। অপর নামগুলো হচ্ছে কি ডিকটাইজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া। এটা কিন্তু অনেক সময় আসে। ডিকটাইজোম, তারপর ইডিওজোম, তারপর লাইপোকন্ড্রিয়া। লাইপোকন্ড্রিয়া। তো প্রশ্নটা কিভাবে আসে জানো? বলা থাকবে নিচের কোনটি গলগি বডির অপর নাম নয়। নিচের কোনটি গলগি বডির অপর নাম নয়। তখন তোমার অপশনগুলোতে এই 3টাও থাকবে, সাথে থাকবে কি ক্যামেলু গলগি। বুঝছো? তো ক্যামেলু গলগি কিন্তু নামকরণ করেছেন
গোলগি বডিটা, বাট ওনার নামে কিন্তু নাম নাই, এটা বুঝাইতে পারলাম? এই তিনটা আসবে, তো অ্যান্সারটা কি হবে? ক্যামেলিও গোলগি, গোলগি বডির নাম নয়। তো এরকম প্রশ্ন আসতে পারে। লাইসোজোম কি করেছেন, সরি লাইসোজোম কি করবে না, লাইসোজোম তো নিজে একটা কণিকা, অঙ্গাণু আর কি। লাইসোজোম আত্মঘাতী থলিকা, আত্মঘাতী থলিকা কি করে, কয়টা বাজে দেখি তো, আমার আড়াইটে লাইভ সেশন আছে। আচ্ছা, অটোফ্যাগি করে, কি করে এটা? অটোফ্যাগি করে, তাই না? আচ্ছা, লাইসোজোম কে প্রথম লক্ষ্য করেছেন? দা দুবে, তাই না? আচ্ছা, আর বাকিগুলো রাইবোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো আমি বলেই দিছি অলরেডি। আর রাইবোজোমের স্ট্রাকচারটা একটু দেখো, ঠিক আছে? আরআরএনএ এবং কি প্রোটিন। কোষে পিএইচ ক্ষারীয় প্রকৃতি হলে ফুলের রং কি হবে? ক্ষার। যখন ক্ষারীয় প্রকৃতির আসবে তখন ফুলের রং হবে কি? ব্লু, নীল। আর যখন তোমার অ্যাসিডিক থাকবে, যখন তোমার এটা কি থাকবে? অ্যাসিডিক, যখন কি থাকবে? অ্যাসিডিক, তখন হবে কি? রেড। আর যখন হচ্ছে তোমার কি নিউট্রাল থাকবে, যখন থাকবে নিউট্রাল, তখন তোমার বর্ণটা কি হবে? পার্পল বা বেগুনি বর্ণের হবে, ঠিক আছে? সিইউতে 22টি সেশন আসছে এটা। আচ্ছা, তারপর চলো আমাদের নেক্সট কোয়েশ্চন। উদ্ভিদ কোষে কোন অঙ্গাণু ও বর্ণ কণিকার উপস্থিতিতে পাতার রং সবুজ হয়? ভাই আমি এটা কি একটু আগে বলছি না যে উদ্ভিদের সবুজ বর্ণের জন্য দায়ী কে? ক্লোরোফিল বা আমরা বলতে পারি কি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট জিনিসটা কি? প্লাস্টিডের একটা প্রকারভেদ। তবে প্লাস্টিক যখন সর্বপ্রথম আবিষ্কার হয় শিম্পারের মাধ্যমে, তো সর্বপ্রথম যে জিনিসটা আসে সেটা কিন্তু ক্লোরোপ্লাস্টটাকেই প্রথমত প্লাস্টিক বলা হয়তো। ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এগুলা লেস ইম্পর্টেন্ট, এগুলো পরবর্তীতে আসছে। তাহলে এই ক্লোরোপ্লাস্টের বর্ণ যেটা আছে এটাকে বলা হচ্ছে ক্লোরোফিল। তাহলে আমরা একটু দেখে ফেলি ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোফিল, এই যে ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোফিল। সো অ্যানসার কি হচ্ছে? সি নাম্বারটা। ক্রোমোপ্লাস্ট এগুলা কি করতেছে? এই যে ক্রোমোপ্লাস্ট, এটা কি করতেছে? পরাগায়নে সহায়তা করে। কারণ এটা কি করে? পরাগায়নে সহায়তা করে, কারণ এটা কি? রঙিন বর্ণের প্লাস্টিড। তারপরে আসো লিউকোপ্লাস্ট কি? এটা হচ্ছে তোমার কি? বর্ণহীন প্লাস্টিড, ঠিক আছে? তারপরে আসো ক্যারোটিনের বর্ণ কি? আমরা মনে রাখবো কি? এটা কমলা বর্ণের। আরেকটু মনে রাখি, আমরা বর্ণ যেহেতু লিখতে আসি সবগুলো একটু দেখায় ফেলি। জ্যান্থোফিল, আরেকটা হচ্ছে কি তোমার? জ্যান্থোফিলের হ থেকে মনে রাখবো আমরা হলুদ বর্ণের। ফাইকোসায়ানিন, যেখানে তোমরা সায়ানিন পাবা, যেখানে কি পাবা? সায়ানিন পাবা, সেখানে মনে রাখবো কি? নীল বর্ণের। যেখানে তোমার কি? ইরেথ্রিন পাবা, সেখানে মনে রাখবো কি? লাল বর্ণের। লাইকোপিন কোথায় থাকে? টমেটোতে থাকে, কি বর্ণের? লাল বর্ণের। স্পেশালি এটা মনে রাখবে, হ্যাঁ, লাইকোপিনটা টমেটোতে থাকে এবং কি এর জন্য কি? লাইকোপিনের জন্যই মূলত টমেটোর রংটা লাল হচ্ছে। ওকে, 10 নম্বরে যাই আমরা। ওকে, ও সরি, এটা এমন ভাবে আসছে কেন? আচ্ছা, ইনভার্ট করা, তো এই জন্য পিডিএফটি ইনভার্ট করে আসলে হোয়াইট ছিল, এই জন্যই করছে। আচ্ছা, ছবিগুলো না দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ, বুঝছো? তোমরা জানো যে আমাদের অসমিয়ামের সেকেন্ড টাইম, তো লাস্ট ফাইট ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে, এবং এই ব্যাচটা একটা মাত্র ব্যাচ যেটা হচ্ছে তোমার সম্পূর্ণ মানে সেকেন্ড টাইম অ্যাডমিশন সম্পূর্ণ কভার করবে, এই একটা মাত্র ব্যাচ। বুঝাইতে পারলাম? অর্থাৎ তুমি এখন থেকে শুরু করে তোমার সেকেন্ড টাইমে যতগুলো ভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা, সম্পূর্ণ জার্নি জুড়ে এই একটা ব্যাচেই চলবে কিন্তু, এবং এই একটা ব্যাচে ভর্তি হইলে তোমার আসলে আর সেকেন্ড টাইমে আর কোনো ভার্সিটির জন্য কোনো কোর্সের কোথাও প্রয়োজন নাই। তাছাড়া হচ্ছে আমাদের যে লঞ্চ হয় কোর্সগুলা, প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা যে কোর্সগুলো লঞ্চ হয় সেগুলোতেও তোমরা ফ্রিতে এনরোলমেন্ট পেয়ে যাবা, ঠিক আছে? তো 25 তারিখ পর্যন্ত এই ব্যাচটাতে হচ্ছে আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে, তো ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও। এবং সবকিছু এখানে দেওয়া আছে যে বেসিক টু অ্যাডভান্স ক্লাস হবে, অনলাইন প্লাস প্রিন্টেড পরীক্ষা হবে, সাপ্তাহিক গাইডলাইন সেশন থাকবে, ডাউট সলভিং, টাস্ক সাবমিশন থেকে শুরু করে একদম সবকিছু আসলে কোয়ালিটিফুল জিনিস দিয়ে আমরা এখানে তোমাদের জন্য রেডি করছি। সো তোমরা এমনিতেই বুঝতেছো অসমিয়াম থেকে কি লেভেলে কোয়ালিটি তোমরা পাও, লাস্ট ম্যারাথন থেকে শুরু করে সবকিছু দেখে অন্তত এইটুক বুঝতে পারতেছো। ইনশাল্লাহ ডেডিকেটেড একটা ব্যাচ পাবা। প্রয়োজনেও আমাদের স্টুডেন্টদের রিভিউ গুলো দেখতে পারো, তাহলে বুঝতে পারবা এখানে তুমি অল সাবজেক্টের জন্য তুমি এখানে একটা ডেডিকেটেড ব্যাচ, শুধুমাত্র বায়োলজি কেমিস্ট্রি না, সকল সাবজেক্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আসো আমাদের নেক্সট কোয়েশ্চেন, যে থাইমিন একটি কি? পাইরিমিডিন ক্ষারক নাকি পিউরিন ক্ষারক? আচ্ছা, সো আমরা ক্ষারকগুলোকে বা পেন্টোজ সুগারগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে তোমার কি? পাইরিমিডিন, আর একটা হচ্ছে তোমার পাইরিমিডিন। ওকে, সো পিউরিনের ক্ষেত্রে মনে রাখবা এডেনিন এবং গুয়ানিন থাকবে। কে থাকবে? এডেনিন এবং থাকবে কে? গুয়ানিন। এডেনিন থাকবে এবং গুয়ানিন থাকবে। পাইরিমিডিনে কে থাকবে? সাইটোসিন
থায়ামিন এবং থাকবে হচ্ছে তোমার কি ইউরাসিল। ইউরাসিল। তবে এখানে একটা বেসিক জিনিস একটু মনে রাখবে, এটা তোমরা পারো এমনিতে। ইউরাসিলটা থাকবে কোথায়? আরএনএ তে। আর এইখানে থায়ামিনটা থাকবে কোথায়? ডিএনএ তে। ঠিক আছে? ওকে, সো আমরা বলতে পারতেছি কি এখানে থায়ামিন জিনিসটা কি পাইরিমিডিন ক্ষার। কি ক্ষার? এই যে পাইরিমিডিন ক্ষার। বুঝাইতে পারলাম? কি ক্ষার? পাইরিমিডিন ক্ষার। আর বন্ডের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে মনে রাখবা অ্যাডেনিন থায়ামিন ডাবল বন্ড, তারপর হচ্ছে কি তোমার গুয়ানিন এবং কি সাইটোসিন ট্রিপল বন্ড। ঠিক আছে? গুয়ানিন সাইটোসিন হচ্ছে তোমার কি ট্রিপল বন্ড। ঠিক আছে? সরি, এখানে এটা একটু মিস্টেক আছে, এখানে থায়ামিন না, এখানে তোমার কি, এখানে হচ্ছে তোমার কি সাইটোসিনটা থাকবে হচ্ছে ডিএনএ তে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো ডিএনএ ডাবল হেলিক্সের বেস কত? ডিএনএ ডাবল হেলিক্সের বেস কত? আচ্ছা, ডিএনএ ডাবল হেলিক্সের বেসের ক্ষেত্রে মনে রাখবা ডাবল হেলিক্সের বেস আমরা যদি একটু দেখে নেই, ডিএনএ যে দূরত্বগুলো আমি আগের এপিসোডে আমি দেখাই ফেলছি, আগের এপিসোডটা আমি কমেন্টে দিয়ে রাখবো। আচ্ছা, ডিএনএ ডাবল হেলিক্সের বেসের ক্ষেত্রে মনে রাখবে এখানে কত 20 অ্যাংস্ট্রম থাকবে, বা আমরা এটাকে বলতে পারি কি 2 ন্যানোমিটার বলতে পারি, এটা যাইতে পারে। সূত্রকে দৈর্ঘ্য, তারপর ডিএনএ যে সূত্রকটা থাকবে, সূত্রকে দৈর্ঘ্য, যদি একটা সূত্রকে একটা প্যাচের দৈর্ঘ্য বলা হয় তখন হচ্ছে কি 34 অ্যাংস্ট্রম। এবং এই একটা প্যাচের মধ্যে টোটাল 5 জোড়া টোটাল হচ্ছে কি 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকবে। কয় জোড়া? 10 জোড়া মনোনিউক্লিওটাইড। তাহলে 10 জোড়া কি থাকবে? মনোনিউক্লিওটাইড থাকবে। তাহলে মনোনিউক্লিওটাইড কয় জোড়া থাকবে? 10 জোড়া। ওকে, আচ্ছা। এবং হাইড্রোজেন বন্ড থাকবে টোটাল 25টা। হাইড্রোজেন বন্ড থাকবে কয়টি? টোটাল 25টি। এখন একটা মনোনিউক্লিওটাইড থেকে আরেকটা মনোনিউক্লিওটাইডের মধ্যে যে ডিসটেন্সটা কত হবে? 3.4 অ্যাংস্ট্রম, তাই না? তাই তো। ধরো এক জায়গায় আছে তোমার কি এডিনিন থায়ামিন, আর এক জায়গায় আছে তোমার কি সাইটোসিন গুয়ানিন। তার মানে এদের একে অপরের মধ্যে ডিসটেন্স কতটুকু? 3.4 অ্যাংস্ট্রম। বুঝাইতে পারলাম? কারণ 10টার জন্য যদি 34 অ্যাংস্ট্রম হয় তাহলে একটার জন্য কতটুকু? 3.4 অ্যাংস্ট্রম। সো আমাদের কোশ্চেন ছিল কি হেলিক্সের ব্যাস কতটুকু, যেহেতু কি এখানে বলছে 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার বলতে পারি। বুঝাইতে পারলাম? আর ন্যানোমিটারে গেলে অ্যাংস্ট্রমকে অলওয়েজ 10 দিয়ে ভাগ করবা, তাহলে ন্যানোমিটার পেয়ে যাবে এককটা। পরবর্তীতে চলো আমাদের কোষের কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণে গ্রহণ করে? আচ্ছা, প্রোটিন সংশ্লেষণ করে কি ভাই? সবাই জানি কি আমরা রাইবোজোম কি করে প্রোটিন সংশ্লেষণ করে। রাইবোজোম কি করে প্রোটিন সংশ্লেষণ করে। রাইবোজোম প্রথম কে আবিষ্কার করেছেন? এটা আবিষ্কার, এটা লক্ষ্য করেন কে? রাইবোজোমটাকে লক্ষ্য করেন কে প্রথম? বলো। প্যালার্ডে। নাম কি? প্যালার্ডে। পড়তে পড়তে দেখবে এগুলো মুখস্থ হয়ে গেছে একদম, নাম কে করছেন, কি করছেন না করছেন সব দেখবে এগুলো মুখস্থ হয়ে গেছে। বুঝছো? আচ্ছা, রাইবোজোম কয় প্রকার? দুই প্রকার, 70s 80s। 70s কে ভাঙলে 50+30, 80s কে ভাঙলে 60+40 হয়। আচ্ছা, নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের কত নং কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত হয়? অলওয়েজ মনে রাখবেন কি এটা 1 নং কার্বনে। কত নং কার্বনে? 1 নং কার্বনে। এটা আসছে 21 সেশন। এটা কত সেশন? 21 সেশন আসছে। এগুলা লেস ইম্পর্টেন্ট। ডিএনএ সূত্রদ্বয় পরস্পর কোন বন্ধনী দ্বারা যুক্ত থাকে? আমি বেশ কয়েকবার বলছি, তাই না? আমি এর আগে কয়েকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে বলছি যে তোমার কি থাকবে? হাইড্রোজেন বন্ধনী থাকবে। কি বন্ধনী থাকবে এখানে? হাইড্রোজেন বন্ধনীটা এখানে থাকবে। এটা আমি বেশ কয়েকবার বলে দিচ্ছি তোমাদের অলরেডি। আচ্ছা, নেক্সট আসো। আচ্ছা, তারপর আসো আমাদের বলছে কি কোনটি মাস্টার মলিকুল নামে পরিচিত? সেটা আমরা সবাই জানি। মাস্টার মলিকুল বা আণুবীক্ষণিক মানে আণবিক একক বা বলা হয় সেটা হচ্ছে তোমার কি ডিএনএ। আচ্ছা, তারপর আসো প্রোটিনকে কি বলা হচ্ছে? জীবনের ভাষা। কি বলা হচ্ছে এখানে? জীবনের ভাষা বলা হচ্ছে। ওকে, প্রোটিনকে বলা হচ্ছে কি জীবনের ভাষা বলা হচ্ছে। আমি সম্পূর্ণ এক একটার এক এক রকম নাম থাকে না, এই নামগুলো সহ তোমাদের একটা চার্ট করে দিব আমি। আচ্ছা, প্রোটিনকে বলে জীবনের ভাষা, তারপর নিউক্লিয়াসকে বলে কি কোষের প্রাণ কেন্দ্র বলা হচ্ছে, তারপর হচ্ছে তোমার গিয়ে আরো অনেক কিছু আছে কিন্তু, ক্রোমোজোমকে বলা হচ্ছে জীবনের বংশগতির ভৌত ভিত্তি বলা হচ্ছে, তাই না? সবকিছু আমি একটা করে লিখে দিব তোমাদেরকে।
পরবর্তীতে আসো, প্রোটিন সংশ্লেষণের জন্য নিচের কোনটি প্রযোজ্য? প্রোটিন সংশ্লেষণ করবা তুমি। আচ্ছা দেখো, প্রোটিন সংশ্লেষণের জন্য কোনটি? রাইবোজোম, এমআরএনএ প্লাস টিআরএনএ। আচ্ছা তুমি প্রোটিন সংশ্লেষণ করবা, তাহলে কি লাগবে? রাইবোজোম লাগবে। আর আমরা জানি কি এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করে না, এই যে এমআরএনএ। আর টিআরএনএ কি? টিআরএনএ তে কি থাকবে? অ্যান্টিকোডন ফাঁস থাকে। একটু মনে রাখো, এটাতে কি থাকবে? অ্যান্টিকোডন ফাঁস। যদি কখনো আসে অ্যান্টিকোডন ফাঁস কোথায় থাকে, তাহলে মনে রাখবে কি টিআরএনএ তে থাকবে কি অ্যান্টিকোডন ফাঁসটা থাকবে। আর আরএনএ এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কি? আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় এনজাইম কোনটি? আচ্ছা ডিএনএ প্রতিলিপনের জন্য যে এনজাইমগুলো লাগে সবগুলোর কাজ যদি আমরা একটু দেখে ফেলি তাহলে ভালো হয় না? সবগুলোর কাজ চলো আমরা একটু দেখে ফেলি এখানে। ডিএনএ রেপ্লিকেশন, যত এনজাইম আছে সব আমরা দেখবো এখানে। হ্যাঁ আচ্ছা, প্রথমে আসো 1 নাম্বার হেলিকেজ। হেলিকেজ আমি আগের নামগুলো লিখি। 2 নম্বর হচ্ছে কি টপো আইসোমারেজ, নাম কি? টপো আইসোমারেজ। অথবা কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই টপো আইসোমারেজের নাম হচ্ছে কি গাইরেজ এনজাইম। কি এনজাইম? গাইরেজ। ওকে 3 নম্বর আসো। 3 নম্বর হচ্ছে কি এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এটা গেল। 4 নাম্বার। 4 নম্বর হচ্ছে কি প্রাইমেজ। 4 নম্বরের নাম কি? এটা প্রাইমেজ। তারপর 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে তোমার কি ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ। ওকে তারপর 6 নাম্বার হচ্ছে তোমার কি ডিএনএ লাইগেজ। এনজাইমগুলো আসে বুঝছো, আমি একটু শিখিয়ে দিচ্ছি এগুলা। আচ্ছা হেলিকেজ। হেলিকেজ কি করে? হেলে দুলে চলে এবং হেলতে হেলতে কি করে তোমার এটা সাধারণত দুইটা স্ট্র্যান্ডকে আলাদা করে। বেশি হেলাধুলা করলে কিন্তু তুমি বেশি দুলদুল করো তাহলে দেখবা যে ধর কিছু একটা জোড়া লাগাইছো, বেশি দুলদুল করতেছো, দুইটা কলম বা দুইটা কিছুকে জোড়া লাগাইছো, বেশি যখন নাড়াচাড়া করবো তখন কিন্তু এটা সরে যাবে। তার মানে কি দুটি স্ট্র্যান্ডকে আলাদা করে, অর্থাৎ দুটি সূত্রককে আলাদা করে। তার মানে দুটি স্ট্র্যান্ডকে কি করে? আলাদা করে হেলিকেজ। তাই বেশি হেলাধুলা করা যাবে না, ঠিক আছে? এবং এটা কি করে? কিসের মাধ্যমে করে? হাইড্রোজেন বন্ড ভেঙে। হাইড্রোজেন বন্ড ভেঙে কি করবে? দুইটা স্ট্র্যান্ডকে আলাদা করবে। টপো আইসোমারেজ বা গাইরেজ এনজাইম এটা কি করে? প্যাচগুলাকে খোলে। এটা যে তোমার ডিএনএ সূত্রকের মধ্যে প্যাচ থাকে না, এটা কি করবে? প্যাচ খুলে। এটা কি করে? প্যাচ খুলে। ওকে এসএসবিপি এটা কি করে? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তার মানে দেখো বাইন্ডিং, বাইন্ডিং মানে কি তুমি জোড়া লাগাইতেছো, তার মানে কি সূত্রগুলোকে জোড়া লাগাই। এটা এটা কি করে? সূত্রগুলোকে জোড়া লাগাবে। বাইন্ডিং মানে তো জোড়া লাগানো, তাই না? তার মানে এটা কি জোড়া লাগানোর কাজে লাগবে এটা। আচ্ছা প্রাইমেজ। প্রাইমেজ মানে কি শুরু করে, তার মানে কি এখান থেকে পলিমারেজ এনজাইমের কার্যক্রমটা শুরু হয়। প্রাইমেজের সাহায্যে কি করে? পলিমারেজ কাজ শুরু করে। প্রাইমেজের সাহায্যে কি করবে? পলিমারেজ তার কাজগুলা শুরু করে। আর যদি বলা হয় যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা, সেটা হচ্ছে কি ডিএনএ পলিমারেজ। তার মানে কি এটাই নতুন স্ট্র্যান্ড তৈরি করবে বা নতুন সূত্রক তৈরি করবে, নতুন স্ট্র্যান্ড তৈরি করে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ডিএনএ পলিমারেজটা। লাইগেজ, লাইগেজ তো আমরা এমনি জানি কি জোড়া লাগে, মানে ছোট ছোট কিছু খন্ডক তৈরি হয় না, যেমন ওকাজাকি খন্ড, তোমরা পড়ছো না ওকাজাকি খন্ড? তো এই খন্ডক গুলাকে জোড়া লাগায়। তার মানে ছোট খন্ডক গুলাকে জোড়া লাগায়, ছোট খন্ডক গুলোকে জোড়া লাগায়, বুঝছো? তো এখানে যদি স্পেশালি আসে তাহলে নাম কি ওকাজাকি খন্ড। ওকাজাকি খন্ড বুঝাইতে পারলাম? তো চলো আমরা এক এক করে এখন দেখে নিই। আমাদের কি ছিল এখানে? গুরুত্বপূর্ণ এনজাইমের নাম কি বলো? এখানে হচ্ছে কি তোমার অত্যাবশ্যক এনজাইমটার নাম কি? ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ, ঠিক আছে সবাই? আমরা কয়টা দেখলাম? 17টা। কয়টা বাজে এখন? আচ্ছা আরো কিছুক্ষণ আমরা করতে পারবো। 2 পার্টে রেকর্ড করা লাগবে এটা বুঝছি।
নিচের কোনটি উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের উপাদান নয়? আচ্ছা, আমরা উদ্ভিদ কোষ প্রাচীরে কি পাচ্ছি? সেলুলোজ পাচ্ছি। কত পার্সেন্ট? 40%। এবং এটা প্রধান উপাদান আমরা বারবার বলতেছি। আচ্ছা, হেমিসেলুলোজ আমরা কি পাচ্ছি? হেমিসেলুলোজ পাচ্ছি। কত পার্সেন্ট? 20%। গ্লাইকোপ্রোটিন কত পার্সেন্ট? 10%। কিন্তু ফসফোলিপিড বলতে আমরা কিছু পাই না। আর একটা দেখবে কি পেকটিন থাকবে। আর একটা কি থাকবে? পেকটিন। পেকটিন থাকবে কত পার্সেন্ট? 30%। তো এই হচ্ছে কি আমাদের উদ্ভিদ কোষ প্রাচীরের উপাদান। বুঝাইতে পারলাম? ওকে, তারপর আসো, কোনটি কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান নয়? আচ্ছা, কোষ ঝিল্লির রাসায়নিক উপাদানের ক্ষেত্রে মনে রাখবা তোমরা একটু, যে এখানে যে প্রোটিনটা আছে, এই প্রোটিন থাকবে কত পার্সেন্ট? 60 থেকে 80%। লিপিড থাকবে হচ্ছে 20 থেকে 40%। কার্বোহাইড্রেটের মধ্যে পলিস্যাকারাইড থাকে। এটার মধ্যে কি থাকতে পারে? এখানে পলিস্যাকারাইড কি থাকে? এখানে পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইডের পরিমাণটা থাকবে হচ্ছে তোমার এখানে 4 থেকে 5%। রাইট। কপার বলতে কিছু থাকে না। কপার বলতে কিচ্ছু থাকে না। ঠিক আছে সবাই? আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস মনে রাখবা, কোষ ঝিল্লির যে শুষ্ক ওজন আছে না, শুষ্ক ওজনে, তাহলে মনে রাখবা কোষ ঝিল্লির শুষ্ক ওজনের 75% হচ্ছে কি? লিপিড। কোষ ঝিল্লির শুষ্ক ওজনের 75% হচ্ছে কি? কোষ লিপিড। কোষ ঝিল্লিকে কি বলা হচ্ছে? বৈষম্য বেধ্য পর্দা, তাই না? এটা বলো প্লাজমা মেমব্রেন বলা হচ্ছে। এই তো। প্রোক্যারিওটিক কোষে কোন অঙ্গাণুটি অনুপস্থিত? আচ্ছা, প্রোক্যারিওটিক মানে কি? প্রো মানে কি? আদি। প্রো মানে কি বলো তো দেখি? আদি কোষী। এটা সিইউতে 20 21 আসছে। বলো কোন অঙ্গাণুটি বিদ্যমান বলছে? অবশ্যই কি? রাইবোজোম। এবং রাইবোজোমটা কত এস থাকবে জানো? 70 এস। 70 এস রাইবোজোম কাদের থেকে জানো? তোমার যাদের নিজস্ব রাইবোজোম আছে, যেমন মাইটোকন্ড্রিয়ার থাকতে পারে। প্লাস্টিডের ক্ষেত্রে কি থাকবে? 70 এস রাইবোজোম কিন্তু থাকে। তো মোটামুটি এই জায়গাগুলোতে 70 এস রাইবোজোম কিন্তু থাকে, আর বাকি কিছু থাকবে না। আর একটা জিনিস মনে রাখবো, অপেরন। অপেরন কি করে? জিনকে অপারেট করে, বা জিন মানে চালায় আর কি, জিনটাকে অপারেট করে। এবং একসাথে অপারেশনে কিন্তু অনেকগুলো কোড থাকবে। ইন্ট্রন থাকে না, এটা জাবিতে আসছিল না? আমি জাবির এপিসোডে পড়াইছিলাম যে নিচের কোনটি আদিকোষে থাকবে না? কি থাকে না? ইন্ট্রন থাকে না। ইন্ট্রন জিনিসটা কি? একটা ডিএনএ এর অপ্রয়োজনীয় অংশটা ছিল কি? ইন্ট্রন। আচ্ছা, কোনটি, কোন নাইট্রোজেন গঠিত ক্ষারকটি শুধুমাত্র আরএনএ তে পাওয়া যায়? ইউরাসিল কোথায় আছে? এই যে ইউরাসিল। ইউরাসিল কি শুধুমাত্র আরএনএ তে পাওয়া যায়। আচ্ছা, তার পরবর্তীতে চলেন দেখি, আমরা দেখি কি আছে এখানে। কোষের ডিএনএ তে নাইট্রোজেনাস ক্ষারগুলো কিভাবে সজ্জিত থাকে? আমি এই যে দেখালাম না, অ্যাডেনিন থায়ামিন ডাবল বন্ড, গুয়ানিন সাইটোসিন হচ্ছে কি? ট্রিপল বন্ড। অ্যাডেনিন থায়ামিন ডাবল বন্ড, গুয়ানিন সাইটোসিন কি? ট্রিপল বন্ড। সহজ জিনিস এগুলা, খুব একটা কঠিন আসে না। উদ্ভিদ কোষের প্লাস্টিড কে আবিষ্কার করেছেন? প্লাস্টিড আমি এটা বলছি, এটা আমি তোমাদের একটু আগে একটা কোশ্চেনে বলছিলাম না, যে সর্বপ্রথম ক্লোরোপ্লাস্টে কে লক্ষ্য করেছে? শিম্পার। কে করেছেন? এই যে শিম্পার। আচ্ছা, আরেকটা নাম আসছে এখানে, কলিকার। কলিকার কি লক্ষ্য করেন? মাইটোকন্ড্রিয়া লক্ষ্য করেছেন। কলিকার কি করেছেন? মাইটোকন্ড্রিয়া লক্ষ্য করেন। এবং মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছেন কে? যদি বলা হয় কি মাইটোকন্ড্রিয়ার নামকরণ কে করেন? মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছেন কে? কার্ল ব্যান্ডা। নাম কি? কার্ল ব্যান্ডা। উনি কি করেছেন? মাইটোকন্ড্রিয়ার নামকরণটা করেছেন। আর রবার্ট ব্রাউন কি করেছেন? উনি নিউক্লিয়াস আবিষ্কার দেখেছেন। প্রথম নিউক্লিয়াসটাকে পর্যবেক্ষণ করেছেন কে? এই রবার্ট ব্রাউন। ঠিক আছে, আবিষ্কারক গুলো ভালো করে দেখবা, পারলে একটা চার্ট নিজে বানায় নিবা। চ্যাপ্টারের শুরুতে চারটা টানায় রাখবা। চ্যাপ্টারের শুরুতে আবিষ্কারক কে, কোনটা আবিষ্কার করেছেন, কে কোনটা নামকরণ করেছেন। তারপর হচ্ছে কি কোনটা কি বলা হয়, যেমন আমরা বলি না গোলগি বডিকে বলা হয় কি তোমার শর্করা তৈরির কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে, প্লাস্টিডকে শর্করা তৈরির কারখানা, প্রোটিনকে জীবনের ভাষা, লাইসোজোম আত্মঘাতী তৈরি। এই যে নামগুলো, এগুলো চার্ট বানায় মানে নোট খাতা বলো বা চ্যাপ্টারের শুরুতে লিখে রাখবা। কোনটিকে কোষের রান্নাঘর বলা হচ্ছে? বলতে না বলতে আমাদের চলে আসছে। তাহলে কোষের রান্নাঘরকে ক্লোরোপ্লাস্ট। কেন ক্লোরোপ্লাস্ট কোষের রান্নাঘর? কারণ এটা কিসে ইউজ করা হচ্ছে বলো তো দেখি? এইটা তোমার সালোক সংশ্লেষণে ইউজ করে, বা ফটোসিনথেসিসে কি করা হচ্ছে? এটা কি ইউজ করা হচ্ছে? ফটোসিনথেসিসে। আর আমরা জানি কি ফটোসিনথেসিস কি করতেছে? কোষের খাদ্য বা গ্লুকোজটাকে তৈরি করতেছে। এই জন্য কি এটাকে কোষের রান্নাঘর বলা হচ্ছে।
আচ্ছা, এরপরে সব প্লাজমা মেমব্রেনে বহুল গ্রহণযোগ্য ফ্লুইড মোজাইক মডেল কে প্রত্যাবর্তন করেছেন, কে প্রবর্তন করেছেন? বাবা, 3 জায়গায় আসছে, সিইউ 7-8, আরইউ 9-10 এবং ডিইউতে 17-18। আচ্ছা, ওয়াটসন ও ক্রিক ওনারা কি করেছেন? ডিএনএ ডাবল হেলিক্স, ওনারা যেটা করেছেন ডিএনএ ডাবল হেলিক্স মডেল দেন। ওনারা কি দেন? ডিএনএ ডাবল হেলিক্স মডেল দিয়েছেন। সিঙ্গার ও নিকলসন ওনারা কি করেছেন? ফ্লুইড মোজাইক মডেলটা দিয়েছেন। ঠিক আছে, ওনারা কি করেছেন? ফ্লুইড মোজাইক মডেলটা দেন। আর ড্যানিয়েল এবং ডেভসন ওনারা কি করেছেন? স্যান্ডউইচ মডেল দেন। কি দেন? স্যান্ডউইচ মডেল দিয়েছেন। মনে থাকবে, একটু মনে রাখো, হ্যাঁ একটু মনে রাখো। আর প্যালারে কি করেছেন? রাইবোজোম। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার কি আমাদের ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা নাম আছে, নাম কি জানো? আইসবার্গ মডেল বলা হচ্ছে। আবার সেকেন্ড টাইম ব্যাচ, এনিওয়ে এটা আবার চলে আসছে, থাক চেহারাগুলো না দেখাই, ভয়টাই পাবা। তো ভর্তি হয়ে যাও, আস্তে ধীরে ভর্তি হয়ে যাও। ডিসকাউন্টের অফারটা 25 মে পর্যন্ত আছে। তো ইনশাল্লাহ সব সাবজেক্ট, এখানে কি কি ক্লাস হবে অনেকে জিজ্ঞেস করো ভাই। এখানে ফিজিক্স হবে, ম্যাথ হবে, বায়োলজি, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, আইকিউ, আইসিটি। মানে তোমার সেকেন্ড টাইমে যতগুলা ভার্সিটিতে পরীক্ষা দিবা, সবগুলো ভার্সিটিতে তোমার এক্স্যাক্টলি যে সাবজেক্টগুলো পড়া লাগবে সবগুলাই, মানে আমাদের দায়িত্ব হচ্ছে তোমাকে সম্পূর্ণ প্রিপারেশনটা এখান থেকে নেওয়ানো। আমি চাই যাতে একটা সেকেন্ড টাইমের এই কোর্সের বাইরে আর কোথাও তার কোনো ভর্তি না হতে হয়, মানে এখানে যে এনরোল করবে তার যে তার কোথাও যাওয়া না লাগে, এখানেই সম্পূর্ণ জার্নিটা কমপ্লিট করতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে? স্পেসিস প্ল্যান্টারাম, এটা প্রচুর থাকে। স্পেসিস প্ল্যান্টারাম হচ্ছে কি? ক্যারোলাস লিনিয়াসের। ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াস কি করেছেন? দ্বিপদ নামকরণ করেছেন। তোমরা আমাকে একটু কমেন্টে বললো তো যে উদ্ভিদের নামকরণ করা হয় কোন সংস্থার সাহায্যে? আইসিজেডএন নাকি আইসিবিএন? এমনি পারবা। হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় ডিএনএ কে কি বলা হচ্ছে? হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় ডিএনএ কে বলা হচ্ছে কি? নিউক্লিওজোম বলা হচ্ছে। ঠিক আছে, এগুলো একদম হালকা মুখস্থ টাইপের কোশ্চেন, এগুলো বোঝার মতো কিছু নাই। ট্রান্সলেশনের সূচনা করতে হচ্ছে, আচ্ছা ট্রান্সলেশন সূচনা হচ্ছে কি থেকে? এইউজি, যেটার নাম বলা হচ্ছে কি? ম্যাথিউনিন। যেটা কি বলা হচ্ছে? ম্যাথিউনিন বলা হচ্ছে। ইউএএ, তারপর কি? ইউএএ, ইউজিএ, হ্যাঁ এগুলাকে কি বলা হচ্ছে? স্টপ, বা আমরা বলতে পারি কি? টার্মিনেশন কোডন, বা বলতে পারি কি? টার্মিনেশন কোডন। ঠিক আছে, স্টপ কোডন বা বলা যায় কি? টার্মিনেশন কোডন। ঠিক আছে, আচ্ছা তারপর চলো। অনেক সময় টার্মিনেশন কোডন যদি দেওয়া থাকে তখন তোমরা বলতে পারো না, একটু কমেন্টে বলবা কোডন কয়টা, এটা আমাকে কমেন্টে জানাবা। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কি? আচ্ছা, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কি? কোষ প্রাচীর। আচ্ছা, যদি বলা হয় যে প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য কি? মনে রাখবা, প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য যদি আসে তাহলে মনে রাখবা কি? সেন্ট্রোজোম। প্রাণী কোষের, একটা মিনিট, কয়টা বাজে? সেন্ট্রোজোম। হ্যাঁ, প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কি? সেন্ট্রোজোম। ঠিক আছে, এটা একটু মনে রাখো, প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য কি? সেন্ট্রোজোম। আচ্ছা, লাস্ট কোশ্চেন মনে হয়, তাই না? পিউরিন গ্রুপের নাইট্রোজেন জাতীয় ক্ষারক কোনটি? আচ্ছা, এইটা কমেন্টে বলবা, এই অ্যান্সারটা তোমরা কমেন্টে দিবা, কমেন্ট বানানটাও ভুল করে ফেলি। ঠিক আছে সবাই, সো একটু কমেন্ট করে জানাবা যে সিরিজগুলো আসলে কেমন লাগতেছে। খুব ধীরে সুস্থে তোমাদেরকে বোঝাচ্ছি, বেসিক থেকে যাতে তোমরা সবকিছু ক্লিয়ার হও। কারণ সেকেন্ড টাইম জার্নিতে তুমি রিস্ক নেওয়া যাবে না, শর্টকাট বেশি ফলো করা যাবে না। এ টু জেড সবকিছু ক্লিয়ার থাকা লাগবে, তাহলে তোমার সেকেন্ড টাইমে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্যই মূলত এই সিরিজগুলো দেওয়া। ঠিক আছে, তো একটু শেয়ার করে দিও, ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দিও যে অসমিয়াম থেকে একটা ভালো একটা সিরিজ আসছে এবং কেমন লাগতেছে সবকিছু জানাই। ঠিক আছে সবাই, আমরা চেষ্টা করতেছি। আমি তো অসুস্থ, তোমরা একটু জানো অনেকেই, এই জন্য হচ্ছে কি ডেইলি একটা করে দিচ্ছি, বাট আমার চেষ্টা থাকবে আমি 1-2 দিনের মধ্যে আমি ডেইলি 2টা করে সিরিজ তোমাদের মানে এপিসোড কন্টিনিউ রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে সবাই, আর যারা কোর্সে এনরোল করতে চাচ্ছ আস্তে ধীরে এনরোলটা করে ফেলো, মানে ধীরে ধীরে সেকেন্ড টাইম প্রিপারেশনটা শুরু করে দাও। আমরা ঈদের আগে 2টা ক্লাস নিব, ঈদের পর থেকে মেইনলি সবগুলা ক্লাস আমরা শুরু করে দিব। এবং অন্তত এইটুক বিশ্বাস রাখো যে অসমিয়াম থেকে তুমি পুরো ডেডিকেশনটাই পাবা। কারণ তুমি একটা কোর্সে যখন এনরোল করবা তখন তুমি কাজ হচ্ছে তাদের ক্লাসগুলো দেখা, এবং দ্বিতীয় কাজ হচ্ছে তুমি তাদের রিভিউগুলো দেখবা, তারা আসলে পেইড কোর্সে কেমন রিভিউ দেয়। অনেকেই পাবলিক বা প্রায় মানে ফ্রি ক্লাসগুলোতে সেই অনেক কিছু দেখায়, বাট পেইড ব্যাচে গিয়ে তারপর হচ্ছে কি তোমার কিছু দেখায় না। সো আমাদের দেখবা বিভিন্ন পোস্ট কি করা থাকে, আমাদের পিন করা থাকে বা পেজের রিভিউ সেকশন থাকে, ওখানে গিয়ে তুমি জাস্ট চেক করবা যে পেইড ব্যাচের স্টুডেন্টরাও কিন্তু অনেক রিভিউ দিচ্ছে, যারা আসলে কেমন পাইছে অসমিয়ামকে। তো
তো ইনশাল্লাহ এখন পর্যন্ত আমি নিজে কোনো নেগেটিভ রিভিউ পাই নাই, তোমরা ইনশাল্লাহ পাবা না, কারণ আমরা সেইভাবেই তোমাদেরকে প্রত্যেকটা ব্যাচে পুরো ডেডিকেশন দিয়ে রাখি। ঠিক আছে সবাই, আসসালামু আলাইকুম।